নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের ৪২টা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই নিয়ে অনেক বিচার বিশ্লেষণ চলছে। সমাজ মাধ্যমে অনেকে প্রেডিকশনও করছেন, বিভিন্ন দিকে ঝোল টেনে কথা বলছেন। আবার অনেকে রাজ্যের প্রধান বিরোধী দলের অবিচুয়ারিও লিখে ফেলেছেন। আবার এমন কয়েকজন আছেন যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে পলিসি অনুযায়ী তাদের প্রেডিকশন দেন। দেখুন, তার মধ্যে মুড অফ দ্য নেশন করেছে ইন্ডিয়া টুডে গ্রুপ। সেখানে তারা বলেছেন যে এই মুহূর্তে ভোট হলে, তাও 7 দিন আগে করেছে তারা, তৃণমূল 22টা, বিজেপি 19টা আর একটা বাম কংগ্রেস জুটি। দেখুন, আমি এক্স্যাক্টলি কটা আসন পাবে কে সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো যে এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি আগের বার তারা যে 18টি আসন পেয়েছিল তার থেকে একটি হলেও বেশি পাবে, 18 থেকে কমবে না। তার কারণ আছে। 19 সালে দেখুন সংগঠন বিজেপির যা ছিল, 24 সালে সেই সংগঠন অনেকাংশে উন্নত হয়েছে, মজবুত হয়েছে, বুথ মজবুত হয়েছে, কিন্তু তৃণমূলের তুলনায় বিজেপির সংগঠন এখনো অনেকটা পিছিয়ে। কিন্তু লোকসভা নির্বাচন হবে দেশের সরকার গঠনের প্রশ্নে, নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে, এবং মোদিজির বিকল্প কে, সেই মোদিজির বিকল্প এখনো পর্যন্ত সামনে আসেনি। যারা সাইলেন্ট ভোটার, যারা শেষ মুহূর্তে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, এবং প্রথম ভোটাররা 24 থেকে 35 যাদের বয়স, বা 18 থেকে 25, তাদের একটা বড় অংশ কিন্তু মোদিজিকে ভোট দেবেন। বিভিন্ন সমীক্ষা বলছেন মোদিজির স্টিল রিটেইনস হিজ পপুলারিটি। আর সাক্ষাৎকার পড়ছিলাম আনন্দবাজার পত্রিকায় রঘুনাম রাজন, তিনি একটা বিষয় কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দেশে যা তৈরি হয়েছে সেটা কিন্তু অভূতপূর্ব। বিগত 10 বছরে যে লোকে চোখে দেখতে পাচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। যার সাম্প্রতিকতম হলো অটল সেতু, মুম্বাই নবী মুম্বাইয়ের মধ্যে 21 কিলোমিটার দীর্ঘ ব্রিজ, যেটা মেনল্যান্ড মহারাষ্ট্রকে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে। এটা রঘুনাম রাজনের মতো মানুষও কিন্তু স্বীকার করেছে। তাই মোদিজির জনপ্রিয়তা বা মোদি গ্যারান্টির প্রভাব এই বঙ্গদেশেও পড়বে, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা জিতবেন, তারা যদি ভাবেন তারা নিজেদের ক্যারিশমায় জিতেছেন, নিজেদের সাংগঠনিক ক্ষমতায় জিতেছেন, তাহলে ভুল ভাবছেন। যা জিতবেন সেটা হচ্ছে মোদিজির নামে ভোট হবে। আপনারা এক একজন মোদিজির সৈনিক হিসাবে ভোট পাবেন, আপনাদের কোনো পার্সোনাল ক্যারিশমা নেই। তবে অনেকে হারবে না, বিজেপি পুরনো সিট হারবে, নতুন সিট জিতবে। রায়গঞ্জ, ওখানে যিনি বিজেপির প্রার্থী আছেন তাকে যদি বিজেপি বদল না করে পরাজয় অবশ্যম্ভাবী। সুভাষ সরকার বাঁকুড়ায় নিজেদের কর্মী সমর্থকদের হাতে ঘেরাও হয়ে গেছিলেন, রাখতে পারবেন না সিট। জন বার্লা অত্যন্ত আনপপুলার, রাখতে পারবেন না। আবার কাঁথি, তমলুক, আরামবাগ বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ঘাটালে তুল্যমূল্য লড়াই হবে। দেব আবার ইডির তলব পেয়েছেন, তাকে যাবেন বলেছেন, যতবার ডাকবেন যাবেন। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন এনামুলের কাছ থেকে 5 কোটি টাকা নিজের কোম্পানির অ্যাকাউন্টে নিয়েছিলেন, ছবি বানিয়েছেন। দেব বলেছেন 1 টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে তিনি কি সব ছেড়ে দেবেন। মহুয়া মৈত্রকে ওই ফরেন কারেন্সির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, তার স্টেটমেন্ট রেকর্ড করবে ইডি।
এই ফেমা বলে ফরেন এক্সচেঞ্জ মেনটেন্যান্স অ্যাক্ট নাকি ওরকম একটা আছে, ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটা নিয়ে ক্যাশ ফর কোয়ারি দর্শন হীরানন্দানির কাছ থেকে পয়সা এবং উপহার নিয়ে মহুয়া প্রশ্ন করেছিলেন, তার লগ ইন আইডি পাসওয়ার্ড দর্শনকে দিয়েছিলেন। এথিক্স কমিটি তাকে দোষী সাব্যস্ত করে তার সাংসদ পদ খারিজ হয়েছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্য সচিব, বসিরহাট পুলিশ জেলার এসপি, একজন অ্যাডিশনাল এসপি, উত্তর 24 পরগনা জেলা শাসককে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তলব করেছে। সুকান্ত বাবু মেল করে স্পিকারকে অভিযোগ করেছিলেন তার উপর হামলা এবং নিগ্রহ হয়েছে, পুলিশ স্পেকটেটর ছিল। তারপর মাননীয় অধ্যক্ষ সেটা প্রিভিলেজ কমিটিকে ফরওয়ার্ড করেন এবং প্রিভিলেজ কমিটি তাদেরকে ডেকে পাঠান। তো এটা প্রশাসনের উপর চাপ যে কেন্দ্রীয় সরকারের কাজেই তো রিপোর্ট করে না আইএস আইপিএস অফিসার, যতই তারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করুন না কেন, তারা তো সেন্ট্রাল ক্যাডারের অফিসার। তাদেরকে ডেকে তাদেরকে চেতাবনী দিয়ে বার্তা দেওয়া হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে আপাতত, প্রয়োজনে আরো বাড়তে পারে। রাজ্যের সর্বত্র ভোটের অনেক আগে থেকেই মানুষ ভারী বুটের আওয়াজ শুনবেন, নিজের আশ্বস্ত বোধ করবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তাহলে এই প্রেক্ষিতে তো ভোট হবে। ইন্ডিজোট ছত্রভঙ্গ, নীতিশ কুমার ফিরে গেছেন। মহারাষ্ট্র ইন্ডিজোট তছনছ, উত্তরপ্রদেশে আইএনএলডি ইন্ডিজোটে চলে গেছে। উদ্ধব শেষ পর্যন্ত একনাথ সিন্ডের সঙ্গে হাত ধরবেন। আপ কংগ্রেস বোঝাপড়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেস বোঝাপড়া হচ্ছে না। অখিলেশ একতরফাভাবে আসন ছেড়ে দিয়েছেন, নাম ঘোষণা করে দিয়েছেন, কংগ্রেসকে 10-12টা দেবেন বলেছেন, কংগ্রেস মানতে রাজি নয়। সোনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় এলেন, প্রিয়াঙ্কা কি রায়বেরেলিতে দাঁড়াবেন, রাহুল কি আবার আমেঠিতে দাঁড়াবেন ওয়াইনারের পাশাপাশি। তো মানুষ তো এগুলো বুঝছে যে বিরোধী শিবির ছত্রভঙ্গ, তাদের একজন কেউ নেই যিনি মোদিজির প্রতিস্পর্ধী হতে পারেন। তা দেশের সরকার হচ্ছে তো, এ তো আর রাজ্যের সরকার গঠন নয়, এ তো বিজেপি যেটা নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা দিতে চাইছে, সাধারণ নির্বাচন অনেকাংশে তারা সফল। তারপরে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আবেগের বিস্ফোরণ তো ভোটের বাক্সে হবেই। ইতিমধ্যেই মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক উঠতে শুরু করেছে। বিজেপি কিন্তু সেই ডাককে সমর্থন করবে, ট্যাসিটলি হলেও করবে। ইনফ্রাস্ট্রাকচারের অভূতপূর্ব উন্নয়ন, 80 কোটি মানুষকে ফ্রি রেশন, আয়ুষ্মান ভারত প্রকল্প, কৃষক সহায়তা প্রকল্প, আরো অনেক আছে কেন্দ্রীয় সরকারে, এবং পরিকাঠামো। এবং 10 বছর যে যাই বলুন না কেন, মোদী সরকারের বিরুদ্ধে কোনো বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। রাফাল নিয়ে রাহুল গান্ধী একটা শব্দ উচ্চারণ করেন, আর আদানি নিয়ে তো খুব চেঁচামেচি করলেন, সুপ্রিম কোর্ট বলে দিল, তারপরে কিন্তু আর কোনো কথা বলছেন না। ইলেকটোরাল বন্ডস মোদী সরকারের ধাক্কা, হয়তো তারা অর্ডিন্যান্স নিয়ে এসে সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করবে। একমাত্র বামপন্থীরা নীতিগত প্রশ্নে দাঁড়িয়ে এই ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করেছেন, কৃতিত্ব প্রাপ্য। তারা লড়াই করেছেন আদালতে। আর যারা ইলেকটোরাল বন্ডের বিপক্ষে এখন কথা বলেছেন, তারা ইলেকটোরাল বন্ডের সুবিধা তাদের মতো করে নিয়েছেন। আর আঞ্চলিক দলগুলোর মধ্যে তৃণমূল ইলেকটোরাল বন্ডের সব থেকে বেশি সুযোগ পেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাষ্ট্র টাকা দিক ভোটের জন্য। তিনি মামলায় পাঠিয়েলেন না কেন সিপিএম এর সঙ্গে, যারা অ্যাসোসিয়েশন ফর ইলেকটোরাল রিফর্ম যারা এই মামলাটা করেছিল, সম্ভবত পাঠিত হলেন না। আপনি তো ইলেকটোরাল বন্ডের সুবিধাটা নিলেন, আঞ্চলিক দলগুলোর মধ্যে সব থেকে বেশি অর্থ পেলেন। দ্বিচারিতা দেখুন। সিপিএম তো একেবারে নীতিগত অবস্থানে দেখে সুপ্রিম কোর্টে মামলাটা করেছিল, কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখানে সিপিএম এর আদর্শগত অবস্থানকে কুর্নিশ করতে হবে বামপন্থীদের, আর বাকিদের
ওগুলো হচ্ছে কুমিরের কান্না। মানুষের কাছে দেখাতে চাইছি, দেখো আমরা বিরোধিতা করেছিলাম কিন্তু সুবিধাটুকু নিয়েছি। এই সমস্ত আসপেক্টে ভোট হবে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব কাজ করবে। শেষ পর্যন্ত কতজন প্রবীণ টিকিট পাবেন তা নিয়ে সন্দেহ আছে। একজন প্রবীণ তো ইতিমধ্যেই দিল্লিতে ধরাধরি শুরু করেছেন যে রাজ্যপাল করে তাদের যেন একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, পায়ে ধরতে বাকি রেখেছে। এই যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র, এখানে বিজেপি যদি একটা কলা গাছকে দাঁড় করায় ৪৫,০০০ ভোটে জিতবে, আর কোনো ভালো প্রার্থী যদি দাঁড় করায় ৭৫,০০০ থেকে ১,০০,০০০ ভোটে জিতবে। এমনও হতে পারে কোনো ডাক সাইটে তৃণমূলের নেতা তিনি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল থেকে বেরিয়ে এসে নতুন করে তার রাজনৈতিক যাত্রা শুরু করলেন, দাঁড়িয়ে পড়লেন কলকাতা উত্তর থেকে। তাহলে বিজেপির মার্জিন আরো বাড়বে। কিন্তু কলা গাছ দাঁড় করালে উত্তর কলকাতা থেকে বিজেপি জিতবে এবার। আশা করব যে ট্রাই টেস্টেড আর যারা ব্যর্থ বিজেপির হয়ে এখানে বারে বারে, তাদেরকে তারা আর সুযোগ দেবেন না, নতুন মুখ নিয়ে আসবেন। দক্ষিণ কলকাতাও তৃণমূলের পক্ষে নিরাপদ নয়। কিছু দক্ষিণবঙ্গের কিছু সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে তৃণমূল ভালো ফল করবে। আবার মালদা 2টো, মুর্শিদাবাদের 3টে, দিনাজপুরের 1টা, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী করলে হারবে, সম্ভাবনা বেশি। মালদার 2টো কেন্দ্রে যেখানে কংগ্রেসের প্রার্থী আছে, বামেরা প্রার্থী দেবেন না। যদিও মালদার সিট 2টো মানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল রাখতে পারবে কিনা সন্দেহ আছে। মুর্শিদাবাদের 2টো সিটে বহরমপুর বাদ দিয়ে বাম কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী, সেখানে বাম কংগ্রেস ডিসাইসিভ রোল প্লে করবে। অধীর চৌধুরীর বিরুদ্ধে বামেরা প্রার্থী দেবে না এবারও। তার সুবিধা অধীরবাবু পেয়েছিলেন লোকসভা নির্বাচনে, ডালুবাবু পেয়েছিলেন, এবারও হয়তো সেই ফর্মুলার পুনরাবৃত্তি হবে। আকর্ষণের কেন্দ্র থাকবে ডায়মন্ড হারবার। 3,20,000 ভোটের গল্প অভিষেক ভুলে গেলে ভালো করবেন। ওখানে নওশাদ প্রার্থী হলে বাঙালি মুসলমানদের একটা বড় অংশ নওশাদকে সমর্থন করবে। বাম কংগ্রেস সমর্থন করবেন, আইএসএফ এর প্রার্থী হিসেবে তিনি লড়বেন, বিজেপি স্ট্রং ক্যান্ডিডেট দেবে। উপভোগ্য চিত্তাকর্ষক লড়াই হবে, এনিবডিজ গেম। অনেকটাই নির্ভর করছে নওশাদ কতটা লড়াই দিতে পারবেন। কিন্তু নওশাদ যেভাবে চ্যালেঞ্জ ছুড়েছেন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বলেছেন যে আগের বড় ভোট আর এবার হবে না, অর্থাৎ মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, তাতে ফলাফল যা হবে মেনে নিতে হবে। আরামবাগ সিট কোনো অবস্থাতেই তৃণমূল জিতবে না। ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হতে পারেন অর্জুন সিং এর ছেলে। অর্জুনের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। আসানসোলে বিজেপি নিয়ে আসতে পারেন গায়ক কৈলাশ খেরকে, শত্রুঘ্ন বনাম কৈলাশ খেরের লড়াই হবে। দিলীপ বাবুকে পরিশ্রম করতে হবে, কিন্তু তিনি জেতার সম্ভাবনা তার প্রবল। সুকান্ত বাবুর জয়ের সম্ভাবনা প্রবল। নিশীথ প্রামাণিক ভালো ভোটে জেতার সম্ভাবনা। পাহাড়ে যাই হোক না কেন শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী জিতবেন। সেখানে রাজু বিস্তা দাঁড়াবেন না হর্ষবর্ধন শ্রীংলা দাঁড়াবেন, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। পাহাড়ের প্রশ্নের মীমাংসা করার দাবি প্রতি নির্বাচনের আগেই ওঠে। কিছু রাজনৈতিক দল সেটাকে সামনে তুলে ধরে, বলে তাদের দাবিকে যারা সমর্থন করবে ভোটে তারা সেই দলকেই সমর্থন করবে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যতই গোর্খাল্যান্ড বিষয়টার সমাধানের দাবি উঠুক না কেন, শেষ পর্যন্ত ওখানকার দলগুলো এবং মানুষের সিংহভাগই কেন্দ্রে এখন যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে সমর্থন করবে। বামেদের ভোট বাড়বে।
কিন্তু সেই ভোট কি যথেষ্ট হবে তারা লোকসভায় খাতা খুলতে পারবে? তৃণমূল বিজেপির ভোট শতাংশের বিচারে কাছাকাছি থাকবে, একেবারে গায়ে গায়ে, এবং হতেও পারে বিজেপি 1% ভোট বেশি পেল, হতেও পারে। আমি এটা লোকসভা নির্বাচনের অ্যাসপেক্টকে বলছি। বিধানসভা নির্বাচনের লড়াই অন্য, সেখানে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ খুঁজে বার করতে হবে। শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হিসাবে যে ভূমিকা পালন করছেন, 2011 সালের পর থেকে সেই রকম বিরোধী দলের নেতার ভূমিকা আমরা দেখিনি। এজন্য অবশ্যই শুভেন্দুবাবু কৃতিত্ব দাবি করতে পারেন। বিরোধী নেতা থেকেই তো মানুষ মুখ্যমন্ত্রী পদের দাবিদার হন। এই যে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হলো, আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে 1 মার্চ থেকে, লোকসভা নির্বাচনে এগুলোর কি প্রভাব পড়বে? লক্ষ্মীর ভান্ডার পেতেন 500 টাকার থেকে 1000, জনজাতি মাতৃশক্তি 1200 টাকা পাবেন। বিজেপি তো বলছেই যে আমরা 2000 টাকা করে দেব ক্ষমতায় আসলে। গ্রামের মানুষও জানেন, মাতৃশক্তিও জানেন, এটা দেশের সরকার গঠনের ভোট। এখানে তৃণমূলের ভূমিকা খুব নগণ্য। তৃণমূলকে ভোট দিলে তারা অপোজিশন পার্টি হিসাবেই সংসদে থাকবেন, কারণ এইটুকু তারা বোঝেন যে ইন্ডি জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে তারা ভোটটা এমন কাউকে দেবেন কেন, তারা যদি জেতেন বিরোধী দলে গিয়ে বসবেন। বামেদের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। বামেরা তো কখনোই সরকারে যোগ দেয় না, সুযোগ পেলেও দেয় না। শুধু বিরোধিতা করার জন্য ভোট দিতে হবে এরকম চিন্তা ভাবনা ডেডিকেটেড লেফট সাপোর্টারদের মধ্যে থাকতে পারে, কিন্তু সাইলেন্ট মেজরিটি বা ফ্লোটিং যারা, তাদের মধ্যে এই প্রবণতা এখন আর নেই। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তো নেই। আর এই দুর্নীতির অভিঘাত সর্বস্তরে পড়েছে। এখানে যেদিন ইভিএম খোলা হবে কাউন্টিং এর দিন, সেখানেই শাসক দলের লোকজন বুঝবেন ছোট্ট ঘটনা, কেউ কেউ দুর্নীতি করেছে বলে যারা বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছেন, মানুষ তাদের এই যুক্তি গ্রহণ করেনি। কি করেছে কেষ্ট? বালুকে দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়েছিল। যখন ইভিএম খোলা হবে মানুষ জবাব দেবেন তাদের প্রতিবাদের গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই এটুকু বলতে পারি, সিট ওয়াইজ তো বলবোই পরে, এখন নয়। এই মুহূর্তে ভোট হলে বিজেপির আসন সংখ্যা 2019-এ যে 18টা পেয়েছিল তার থেকে একটি হলেও বাড়বে। পরিশেষে বলি, 2025-এ আরএসএস এর 100 বছর পূর্তি। আরএসএস কে নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন, কৌতূহল। সংগঠনটা ঠিক কি, কিভাবে চলে, তাদের কত শাখা, বিজেপির উপর তাদের প্রভাব কি, এই নিয়ে আমি ধারাবাহিকভাবে কতগুলি প্রতিবেদন করব। এখন আমি আরএসএস নিয়ে বিস্তৃত পড়াশোনা করছি। পড়াশোনা করে কয়েকটি পর্বে আরএসএস সম্পর্কে কতগুলো প্রতিবেদন করব, অবশ্যই লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরে।